আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। শানসান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিণত নাগরিকতা বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আজকের যে টপিকটি বা বিষয়টি হচ্ছে সাম্য, অর্থাৎ সাম্যের সংজ্ঞা, সাম্যের বিভিন্ন রূপ এবং সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। তো চলো শিক্ষার্থী, আজকে আমরা দেখি যে সাম্য কি বা সাম্যের সংজ্ঞা। তো সাম্যের সংজ্ঞা বলতে আমরা প্রথম যেটা জানি যে সাম্য শব্দের অর্থ হচ্ছে সাধারণত আমরা যেটা বুঝি সমান। এখানে ধনী গরিব ছোট বড় যা আছে সবাইকে যেখানে সমান বোঝায়। তো দেখে আমরা বইয়ের ভাষায় কী বলছে, বইয়ের মধ্যে কী বলছে সাম্য কী বা সাম্যের বিভিন্ন রূপ। তো সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। আর এই সাম্যকে শব্দগতভাবে এর অর্থ হচ্ছে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়, এটা হচ্ছে সাম্য। কিন্তু সমাজে সবাই সমান নয় এবং সবাই সমান যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রকৃত অর্থে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সবাই সমান সুযোগ সুবিধা লাভ করে, যেখানে কারো জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা নেই এবং সে সুযোগ সুবিধা ব্যবহার করে সকলের নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। মূলত সাম্য বলতে বোঝায় প্রথমত কোনো ব্যক্তি বা শ্রেণীর অন্য বিশেষ সুযোগ সুবিধার অবসান, দ্বিতীয়ত সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা, আর তৃতীয়ত হচ্ছে যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা ভোগ করা। এটা হচ্ছে সাম্য বা সাম্যের স্বাধীনতা। তো সাম্যের বিভিন্ন রূপ, সাম্যের বিভিন্ন রূপ এখানে বোর্ডের মধ্যে দেওয়া আছে। প্রথম এক নম্বর হচ্ছে সামাজিক সাম্য। সামাজিক সাম্য কি? রাজনৈতিক সাম্য, অর্থাৎ রাষ্ট্রের সাম্য নিয়ে আলোচনা। তারপরে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে আমরা অর্থের উপর নির্ভর করে যে সাম্য, এইটা। আইনগত সাম্য, আইনের নির্ভরশীল যে সাম্য। তারপর হচ্ছে স্বাভাবিক সাম্য এবং ব্যক্তিগত সাম্য। মানে সামাজিক সাম্য কি? সামাজিক সাম্যটা হচ্ছে আমরা যেটা বুঝি যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণীকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ সামাজিক সাম্যটা হচ্ছে এরকম যে সমাজের সবাই, অর্থাৎ ছোট বড়, জাতি, ধর্ম, বর্ণ বা যে কোনো পেশার লোক সবাই মানে সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে। এতে কাউকে কোনো সুযোগ সুবিধা বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো শ্রেণীকে মানে সুযোগ সুবিধা দেওয়া যাবে না, সবাই সমানভাবে ভোগ করবে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে রাজনৈতিক সাম্য। অর্থাৎ রাজনৈতিক সাম্য কি? রাজনৈতিক সাম্য হচ্ছে রাষ্ট্রের কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা করাকে রাজনৈতিক সাম্য বলে। অর্থাৎ রাষ্ট্রের যে কোনো কাজ বা রাষ্ট্রের যে কোনো কাজের মধ্যে সকলের সুযোগ সুবিধা বা সকলে অংশগ্রহণ করতে পারবে, এটা হচ্ছে রাজনৈতিক সাম্য। আর নাগরিকতা রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ, নির্বাচিত হওয়া এবং ভোট দেওয়ার অধিকারও রাখে। অর্থাৎ রাজনৈতিক সাম্য হচ্ছে যে রাজনৈতিক সাম্যের কারণে মতামত প্রকাশ করতে পারবে একজনের, যে মানে যে কোনো মতামত সে প্রকাশ করতে পারবে রাষ্ট্রের কাছে, বা নির্বাচিত হতে পারবে এবং ভোট দেওয়ার অধিকারও ভোগ করতে পারবে। অর্থাৎ সবাই ভোটও দিতে পারবে। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্য বলতে আমরা বুঝি যে যোগ্যতা অনুযায়ী প্রত্যেক
কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থাৎ অর্থনৈতিক সাম্য অর্থাৎ প্রত্যেক মানুষের বা প্রত্যেকেরই কাজ করার এবং ন্যায্য মজুরি পাওয়ার, অর্থাৎ যে যে কাজ করবে সেই কাজ অনুযায়ী তার ন্যায্য মজুরি পাওয়ার যে সুযোগ সুবিধা থাকে তাকে অর্থনৈতিক সাম্য বলে। অর্থাৎ অর্থনৈতিক সাম্যটা হচ্ছে যেমন বেকারত্ব থেকে মুক্তি, অর্থাৎ যদি কোনো মানুষ বেকার থাকে তাকে বেকারত্ব থেকে মুক্তি দেওয়া বা বৈধ পেশা গ্রহণ ইত্যাদি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। বৈধ পেশা এবং বেকারত্ব থেকে মুক্তি দেওয়া এটা হচ্ছে অর্থনৈতিক সাম্যের রূপ। 4 নম্বর হচ্ছে আইনগত সাম্য। আইনগত সাম্যটা কি? আইনগত সাম্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আইনের দৃষ্টিতে সমান। অর্থাৎ আইন এমন এক জিনিস যেটাকে বলে যে আইন সবার জন্য সমান এবং সমান থাকা সত্ত্বেও বিনা অপরাধে গ্রেপ্তার বা বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। অর্থাৎ আইনগত সাম্যটা হচ্ছে যে কোনো মানুষকে বিনা অপরাধে গ্রেপ্তার অথবা বিনা বিচারে আটক না করার ব্যবস্থাকে আইনগত সাম্য বলে। অর্থাৎ একজন মানুষ তাকে বিনা অপরাধে তাকে শাস্তি দিতে পারবে না অথবা তাকে আটক করেও রাখতে পারবে না, এটা হচ্ছে আইনগত সাম্য। 5 নম্বর হচ্ছে স্বাভাবিক সাম্য। স্বাভাবিক সাম্যটা কি দেখি আমরা। এর অর্থ হচ্ছে জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। অর্থাৎ প্রত্যেকটি মানুষ যখন সে জন্মগ্রহণ করবে সে তার অবস্থান থেকে সে স্বাধীন এবং সমান, কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক এবং মানসিকভাবে সমান হতে পারে না। এজন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল। অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান, কিন্তু প্রত্যেক মানুষ জন্মের পরে সে বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ তার শারীরিক এবং মানসিকভাবে সমান হতে পারে না, যার কারণে বর্তমানে স্বাভাবিক সাম্যের অবস্থা বা ধারণা প্রায় অচল। 6 নম্বর টপিক হচ্ছে ব্যক্তিগত সাম্য। ব্যক্তিগত সাম্য কি? ব্যক্তিগত সাম্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ ও বংশমর্যাদা ইত্যাদি নির্বিশেষে মানুষে কোনো ব্যবধান না করাকে ব্যক্তিগত সাম্য বলে। ব্যক্তিগত সাম্যটা হচ্ছে যে মানুষে কোনো ভেদাভেদ অর্থাৎ মানুষে কোনো ব্যবধান না থাকা, জাতি ধর্ম বর্ণ বা বংশমর্যাদা সহ সমানভাবে থাকাকে ব্যক্তিগত সাম্য বলে। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। তো আমরা এই পর্যন্ত শেষ হলো। এখন হচ্ছে সাম্য স্বাধীনতার সম্পর্ক। সাম্য স্বাধীনতার সম্পর্ক কি আমরা দেখি। সাম্য স্বাধীনতার সম্পর্কের পারস্পরিক সম্পর্কে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের 2টি ধারণা। একটি হচ্ছে যে সাম্য স্বাধীনতা পরস্পর সম্পূরক। সাম্য স্বাধীনতা পরস্পর সম্পূরক অর্থাৎ একটির সাথে আরেকটি জড়িত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী। আবার 2 নম্বর হচ্ছে সাম্য স্বাধীনতা আবার পরস্পর বিরোধী অর্থাৎ আলাদা আলাদা থাকতে পারে। এ ধারণা 2টি ব্যাখ্যা করলে উভয়ের সত্যিকার সম্পর্ক স্পষ্ট হয়ে উঠবে। 1 নম্বর হচ্ছে মানে পরস্পর নির্ভরশীল। পরস্পর নির্ভরশীল হচ্ছে সাম্য স্বাধীনতা পরস্পর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতা যেমন কথা বা কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়াও সাম্যের কথা বলা যায় না। সুতরাং বলা যায় একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। এটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তো গণতন্ত্রের ভিত্তি। আমরা গণতন্ত্রের ভিত্তি কি আমরা জানি যে সাম্য স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি রূপে কাজ করে। অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা এটি হচ্ছে গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয় তেমনি স্বাধীনতাও প্রয়োজন হয়। সাম্য স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা একইভাবে বিরাজ বা একইভাবে চলতে হবে, তা না হলে অধিকার অর্থাৎ গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে না। সাম্য উঁচু নিচু ভেদাভেদ দূর করে আর স্বাধীনতা সকলের সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দান করে। অর্থাৎ সাম্য হচ্ছে উঁচু নিচু ভেদাভেদ
অর্থাৎ দূর করে, এবং আর স্বাধীনতাটা হচ্ছে সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে। তো পরিশেষে বলা যায় যে সাম্য স্বাধীনতা পরস্পর পরিপূরক ও সম্পূরক। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেরা বা জীবন ধারণের ক্ষেত্রে সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে না। কাজেই সমাজের সুযোগ সুবিধার বা মিলেমিশে থাকার জন্য বা সমানভাবে অধিকার বা সুযোগ সুবিধা ভোগ করার জন্য প্রত্যেকেরই স্বাধীনতার প্রয়োজন। তাই বলা যায় যে সাম্য মানেই স্বাধীনতা এবং স্বাধীনতা মানেই সাম্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের স্বাধীনতা, আইন, সাম্য নিয়ে আমি আলোচনা করছি। আশা করি তোমরা সবাই আমাদের ক্লাসটি সুন্দর এবং মনোযোগ দিয়ে শুনবে, শিখবে, জানবে। আর আমি তোমাদেরকে আগামী ক্লাসের চতুর্থ অধ্যায় নিয়ে আসবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।